উনি একটু উশৃঙ্খল ছিলেন। আগের দিনে তো জমিদারের ছেলে, বুঝছেই তো পারতেছেন। আজ থেকে প্রায় 200 বছর আগে বঙ্কুবাবুর দাড়ি, এই বঙ্কুবাবুর দাড়িতে কি এমন বিশেষত্ব ছিল, বঙ্কুবাবুর দাড়ির কি এমন মাহাত্ম্য ছিল যে আলী আমজাদের ঘড়ি, চাঁদনীঘাটের সিঁড়ি, মজুমদারির বাড়ি, জিতু মিয়ার গাড়ি এবং তার সাথে বঙ্কুবাবুর দাড়ি বলা হতো সিলেটের ঐতিহ্য। আর এই বঙ্কুবাবুর দাড়ির মাহাত্ম্য সম্পর্কে জানতে এবং আপনাদেরকে জানাতেই আজকে আমি আসছি সিলেটের বঙ্কুবাবুর বাড়িতে। বঙ্কবাবুর বাবা ছিলেন ব্রজগোবিন্দ বাবু। ব্রজগোবিন্দর বাবা ছিলেন বাঞ্ছারাম দাস। বাঞ্ছারামের দাস বাবার নাম ছিল বুলচাঁদ দাস। আর বুলচাঁদের বাবার নাম ছিল বলরাম দাস। আমি ভুলে যাচ্ছি। 83 বছর বয়স আপনার, এত নাম যে মনে রাখছেন এটাই তো অনেক কিছু। বলরাম দাস তিনি ছিলেন মুর্শিদাবাদে, এই যে কলকাতার মুর্শিদাবাদ। বলরাম দাসের ছেলে বুলচাঁদ দাস ব্রিটিশ আমলে চিন্তা করলেন যে আমি এই দেশে বাণিজ্য করব, চুনাপাথরের বাণিজ্য করব। তাই মুর্শিদাবাদ থেকে চুনাপাথরের ব্যবসার জন্য ছাতক, ওই যে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি যেখানে আছে ওইখানে নিল, ওইখানে চুনাপাথরের ব্যবসা করলেন। তিনি আরও সম্পত্তি বাড়ালেন। তুমি এই সুনামগঞ্জ থেকে এই ঈদের শিবের চক টক সব কিনে ফেললেন। এটা ছিল একটা মুসলিম বাড়ি, শেখের ঘাট। এইটা তো একটা মুসলিম বাড়ি ছিল। তো উনার কাছ থেকে উনি বাড়িটা কিনলেন। কিনে উনি এসে এখানে বসবাস করলেন। উনার করেই তার বঙ্কবাবু হলেন। বঙ্কবাবু তারা 4 ভাই 1 বোন। এর মাঝে বঙ্কবাবুর দ্বিতীয় ভাই কোনকর দিনে তো জ্বরের চিকিৎসা ছিল না, টাইফয়েড হয়ে মারা গেছে। কালো জ্বরে পড়তে হয়, এই যে কালো জ্বর বলছেন, যে কালো জ্বর হয়ে মারা গেছেন। 3 ভাই সন্ন্যাসী হয়ে চলে গেলেন ইয়েতে বৃন্দাবন। এখন ওই বৃন্দাবনে তার আছে, আশ্রম আছে, বুঝলেন। এইখানে এই শ্যামকুণ্ড রাধাকুণ্ডর পাড়ে উনার আশ্রম আছে, এখনো আছে। আমাদের বাড়ি থেকে এখনো টাকা পয়সা দেওয়া হয় এই আশ্রম। আর ছোট ভাই ছিলেন এখানে, ছোট ভাই নাম হল কুটিবাবু। তো উনি একটু উশৃঙ্খল ছিলেন। আগের দিনে তো জমিদারের ছেলে, বুঝছেই তো পারতেছেন। তো উনার ছেলে উশৃঙ্খল ছিলেন। উশৃঙ্খল থাকা অবস্থায় এখানে একটা ব্যবসা বাড়ি ছিল, ওই যে যেখানে পার্ক ভিউ মেডিকেল দেখছেন না, এইখানটা ব্যবসা বাড়ি ছিল। তো ব্যবসা বাড়িতে উনি আসা যাওয়া করতেন, ওর সাথে সম্পর্ক ছিল, বুঝছেন। তো উনি একদিন ব্রজগোবিন্দবাবুর শাল একটা চুরি করে ওকে দিয়ে দান করে দিয়েছিল, ব্যবসাটিকে দিয়েছিল। ওর সম্পর্ক হয়ে গেছে, তো প্রেমের সম্পর্ক হয়ে গেছে। তো এসে উনি অস্বীকার করতেছেন, ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তখন ওই ব্রজগোবিন্দবাবুকে সে সাক্ষী মানলো কোর্টে, যা আমি আমার একমাত্র সাক্ষী, উনি যদি বলেন এই শাল না নয়, তাইলে আমি মেনে নেবো যে না, আমার সাথে ওনার কোনো সম্পর্ক নাই। তখন এই ব্রজগোবিন্দবাবুকে সাক্ষী বানায় শোভেন্দ্রবাবু, দাঁড়াইয়ে বললেন হ্যাঁ এটা আমার শাল। তো তখন ওই বৈশ্যা পাঠিকে তুমি বললেন যে তুমি ওকে গ্রহণ করো। তখন উনি গ্রহণ আর করেন নাই, উনি চলে গেলেন অন্যখানে। আর ওই চলে যাওয়ার পরে ওই যে ব্রজগোবিন্দবাবু এইখানে বসে, এই কোর্টে বসে উনাকে ত্যায্যপুত্র করলেন। বঙ্কবাবু তো মানে জমিদার ছিলেন। জমিদারি কি করতেন, পরিচালনা করতেন না? জমিদারি উনি পরিচালনা করতেন। উনার 2 নায়েব ছিলেন। গ্রামের দিকে যারা ছিল তারা ওই গ্রামের সব বিশ্বনাথ, বাগা, সুনামগঞ্জের আর প্রপার টাউনে যা ছিল, এই সব কিছু প্রপার টাউনে সব আরেকজন, প্রপার টাউনের জন্য আরেকজন ছিল, 2জন ছিল। এটা আমিও দেখেছি। আমি পাইনি, উনাকে পাই নাই, মানে আমার দাদা 4জনকে আমি পাইছি। আর নায়েবদেরকে পেয়েছি, নায়েবদেরকে পাইছি। ওই যে দলান দেখছেন, এটা কেন শুধু আলমারি আর আলমারি ছিল, খালি কাগজ আর কাগজ আলমারির ভিতরে। আর 2 দিকে 2 নায়েব বসতো, তারা বইহার লেখাপড়া করতো। আর বঙ্কবাবুর দাঁড়িয়ে ছিল এতটুকু। এই জন্য উনাকে, এই জন্য আলী আমজাদের গড়ি, ওই চাঁদনীঘাটের সিঁড়ি। বঙ্কবাবু আপনার দাদির বাবা। দাদির বাবা যেমন জমিদারিতে প্রসিদ্ধ ছিলেন, নামি দামি ছিলেন, ঠিক এইরকম তার দাড়ির জন্য তিনি বিখ্যাত ছিল। তো চাপ দাড়ি ছিল আর কি। তখন তো মানুষের দাড়ি রাখতো না, এর জন্য এইটা। এখন তো মানুষের রাখে, আগে এইরকম দাড়ি রাখতো না, এর জন্য দাড়ি বলতো। আপনারা এরকম দাড়ি রাখেন? আমার এক কাকা রাখেছিল, কিছুটা রাখছিল। এই যে বঙ্কবাবুর যে দাড়ি যেটা ছিল, এটা কি সিলেট অঞ্চলে তখন কি বঙ্কবাবুর চেয়ে লম্বা দাড়ি মনে হয়? কেউ ছিল না। উনি প্রতি চৈত্র মাসে সংক্রান্তির দিন, ওই যে পয়লা বৈশাখ, এবার সংক্রান্তির চক পূজার সময় উনি সমস্ত নগর টক দিতেন আর লুট দিতেন, কলা বাতাসা এইসব নিয়ে চতুর্দিকে গান করতেন আর কীর্তন দিয়ে। ওনার সাথে এক প্রদর্শন থাকতো সিলেট শহরে। আস্তে সিলেট শহর তিনি ঘুরতেন। উনি গান বাজনা খুব পছন্দ, খুব ভালো পাকুয়া বাদক।
আচ্ছা আচ্ছা। এর জন্যই তো তার নাতি বিদিত লাল দাস এত নাম করা, বুঝছেন। উনি ভালো তবলাও বাজাতেন, যা ভালো তবলা বাজাতেন, পাকো আজও বাজাতেন, আবার জমিদারিও করতেন। জমিদারি করতেন, গানও গাইতেন, আচ্ছা, কীর্তন করতেন, খুব কীর্তন করতেন। আমি দেখেছি আমাদের বাড়িতে দুর্গাপূজার সময় আমার যে ওই ঘরের দাদা, উনি দুর্গাপূজার 1 মাস আগে বাইরে চলে যেতেন আমদানি করার জন্য, বুঝছেন, নায়ককে নিয়ে চলে যেতেন বাইরে, ইসামতি, বিশ্বনাথ, ওইদিকে চলে যেতেন, যে ওইখান থেকে উনি চাল ডাল, তারপরে আপনার সবজি, তারপরে কলা, তারপরে ডাব, নারকেল, চপড়ি, সময় ফল যা পাওয়া যায় গ্রামের দিকে, যা ফল টলায় তা সব নিয়া, পাঞ্চি নৌকা, যে বড় বড় নৌকা, ওরা 4টা-5টা চান্দি কাটে লাগতো। আচ্ছা আচ্ছা। আর উনি 1 দিন বা 2 দিন আগে আসতেন, পূজার 2 দিন আগে আসতেন, তাই এইগুলো আসতো পাড়ার, এইখান থেকে লোকজন আসতো, প্রচুর লোকজন আসতো এসে, তারা এই কাজ, আমাদের বাড়ির কেউ কাজ করতো না, ওই এরা আসতো, এরা এসে এখানে পূজা সব কিছু আয়োজন করতো। আর লালবাজার থেকে এই দশমীর দিন মাছ দিত, ট্রাক ট্রাক না মাছ এইখানে এসে পড়তো। পুজোর সময় বাজিরা এসে এখানে নাচতো। তাও নাকি লখনৌ থেকে? হ্যাঁ, লখনৌ থেকে নিয়ে আসা হতো, এটা আমি পাইছি, আমি দেখছি। আমাকে দৌড়াইয়া দিত আমার দাদারা, রাত 10-12টার সময় হলে আমাদের বাড়ি যাওয়া নিষেধ, কোনো মেয়েরা যেতে পারবেন না, বাড়ির ছেলে মেয়েরা কেউ যেতে পারবেন না, বউরা যেতে পারবেন না, কোনো কেউ যেতে পারে না, শুধু তারা। এটা আমি দেখেছি আমার চোখে থেকে, কিন্তু আমি তো খুব শয়তান ছিলাম, আর দাদাদের খুব আদরের ছিলাম, চাইলেও দাদারও আদরের ছিলাম, বুঝছেন। আমি গিয়া বুঝতাম, ভিতরে যা, ভিতরে যা, ভিতরে যা, বুঝছেন। তখন লখনৌ থেকে? হ্যাঁ, লখনৌ থেকে বাইজিরা আসতো। তাদের নাচ কি অনেক সুন্দর ছিল? তো যেভাবে দেখেন সিনেমায় দেখে না, এইভাবেই নাচতো। আর আপনারা সারা রাত দেখতেন? আমি দেখতে পাই না, তো 2-1 দিন দেখতাম, আমার দৌড়াইয়া দিতেন, তখন ডিসি, এসপি, তারপরে আরো সিলেটের যত এলিট পার্সন হল সব এখানে আসতেন, মুসলিম হিন্দু যা আছে সব একসাথে বসে আনন্দ ফুর্তি করতেন। ড্রিঙ্ক চলতো, মানে আবার ওই ঘরে দাদা, উনি আবার সবার সামনে থাকতেন, উনি সব খান না, আর এই 3 ভাই খেতেন, বুঝছেন। আর উনি খালি টানতেন, হুক্কা টানতেন। তো এই যে আপনি মানে একজন জমিদার বংশের, হ্যাঁ, সেই জায়গা থেকে এসে আপনি মানে সবসময় এখন ধর্মকর্ম নিয়ে ব্যস্ত, দেখলাম যে পৃথিবীতে কিছুই নাই, ছেলে মেয়ে আত্মীয় স্বজন কে কিছু না, বউ কিছু না, সব কিছু না, আমি একা আইছি, একা যেতে হবে, একা যেতে হবে, জমিদারি কিচ্ছু সঙ্গে যাবে না, কর্মই সব কিছু, ভালো কর্ম করবেন আপনি ভালোভাবে যাবেন।